আহ আগের দিন কতটা ক্ষুদ্র হতে পারে সেটা, সেইটা নিয়ে প্রথমে একটা খুব খুব ছোট সেকশন নিয়ে তারের, সেক্ষেত্রে আমরা চৌম্বক ক্ষেত্র মান তোমার বায়োসাভার্টের ল থেকে পাই। এখানে একটা অঙ্ক করতে দিচ্ছি তোমাদের। এখানে একটা সিম্পল প্রবলেম আছে, তোমরা এটা করে এর মানটা আর অভিমুখটা আমাকে বলো। চৌম্বক ক্ষেত্র কত আর অভিমুখটা কোথায় হবে? ঠিক আছে। প্রবলেমটা স্ক্রিনে দেখতে পাচ্ছ তো? বলো এটা। মান এবং অভিমুখ। অভিমুখ মানে হলো কি মানে চৌম্বক ক্ষেত্র যে ভেক্টরটা হবে সেটা কত, সেটাই জিজ্ঞেস করেছে। ঠিক আছে, তাহলে মান আর অভিমুখ দুটোই লাগবে, সেটা বলো। সরি। বলো চৌম্বক ক্ষেত্রের মান এবং অভিমুখ কত হবে? বাকিরা সবাই ক্যামেরা অন করবে। হুম। শিবপুর হলো না, আমি শুরু করব? শ্রীরামপুর, বাঁশবেড়িয়া, নবাবগঞ্জ, তোমাদের ক্যামেরা অন করবে। তো দেখো, উম, আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম যে যদি কোনো ক্ষুদ্র সেকশনে খুব 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 ক্ষুদ্র হতে হবে, ঠিক আছে, সেক্ষেত্রে তোমাদেরকে ডেল্টা, তোমাদেরকে ডেল্টা আর ডি এর পার্থক্য বলেছিলাম। ডি ডি যেখানে ব্যবহৃত হবে, যেখানে ডেল্টা আর ডি এর মধ্যে পার্থক্য হচ্ছে ডেল্টা ক্ষুদ্র কিন্তু তোমার ফাইনাইট, মানে এর মান আছে, ক্ষুদ্র কিন্তু মান আছে। কিন্তু এই ডি, ডি অর্থে যেমন যখন যেমন ইনফিনিটির ক্ষেত্রে বলে যে যতটা দূর ভাবছো মানে যত বড় ভাবছো তার থেকেও বড়, সেরকম ভাবে ডি হলো গিয়ে যত ক্ষুদ্র, যত ক্ষুদ্র ভাবছো মানে 0.0000 ডট 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 ওয়ান, তার থেকেও ক্ষুদ্র, তুমি যত ক্ষুদ্র ভাবতে পারো। ঠিক আছে, মানটা যদি তুমি দেখো সেই হিসাবে বলেছিলাম। সেক্ষেত্রে এই যে ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে এই ক্ষুদ্র তারটির দরুন, তোমাদেরকে দেখিয়েছিলাম এই ক্ষুদ্র তারের জন্য এই পি পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ এবং মান নির্ণয় করে বলেছিলাম আমরা। ঠিক আছে, সেইখানে এই চৌম্বক ক্ষেত্রের জন্য এখানে এই পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের মান ও অভিমুখ বার করেছিলাম। সেটা কত, মান হচ্ছে এই তারের মধ্যে দিয়ে কত তড়িতাধান যাচ্ছে, মানে এর মধ্যে দিয়ে কত প্রবাহ হচ্ছে, আর সেই ক্ষুদ্র অংশটির দৈর্ঘ্য, দৈর্ঘ্য যত বড় হবে তত বড় হবে তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আর এদের ডিরেকশনটা দেখানো হচ্ছে ডিএল ক্রস আর দিয়ে। ঠিক আছে, এইটুখানি বেসিক আইডিয়া এই প্রবলেমটা সলভ করার জন্য এনাফ। তো দেখি কি করা যায়। হ্যাঁ, দেখো এখানে দৈর্ঘ্য বলে দিয়েছে এইটুখানি সেগমেন্টের জন্য। ঠিক আছে, তড়িৎ প্রবাহের অভিমুখ বলে দিয়েছে সেটা হচ্ছে কোন দিকে, এই দিক বরাবর আছে। হ্যাঁ, আর এখানে দূরত্ব বলে দিয়েছে, তাহলে তোমাদের পারা উচিত এটা। সেই ক্ষুদ্র অংশের যে তড়িৎ ক্ষেত্রের মান হবে
সেটা আগের দিনের মতো μ0/4 পাই, ঠিক আছে, ইন্টু ইন্টু তোমার এখানে এর মধ্যে দিয়ে কত প্রবাহ হচ্ছে সেই প্রবাহের মানও দেওয়া আছে, 10 অ্যাম্পিয়ার। আই ডেল্টা এল হচ্ছে ওদের এইটুখানি সেগমেন্টের, আগের দিন যেটুকু দেখিয়েছিলাম এইটুখানি সেগমেন্টের দৈর্ঘ্য, ঠিক আছে। আর তোমার বাই হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্ব, সেটা হচ্ছে আর যদি লিখি r², ঠিক আছে। এবার তোমরা μ0/4 পাই এর ভ্যালু জানো কত হয়? জানো তোমরা? শিবপুর, বাকিরা সবাই উত্তর দেবে। শিবপুর কত হয় μ0/4 পাই এর ভ্যালু? শিবপুর, তো μ0/4 পাই এর ভ্যালু জানো না? কত হয়? তোমরা সিজিএস, এসআই ইউনিট এগুলোর ক্ষেত্রে পড়োনি? আচ্ছা, দেখো, এটার একক পরে নাই। μ0 এর ভ্যালু অ্যাকচুয়ালি, এটা হলো কি, শূন্য মাধ্যমের পারমিটিভিটি বলে, শূন্য মাধ্যম যেখানে বায়ু মাধ্যম আছে। বায়ু মাধ্যম, শূন্য মাধ্যম, দুটোর মধ্যে খুব একটা বেশি পার্থক্য হয় না ম্যাগনেটিক ফিল্ডে, ঠিক আছে। এই মাধ্যমের উপর মানে নির্ভর করে, তোমরা এটা উঁচু ক্লাসে গিয়ে পড়বে। চৌম্বক ক্ষেত্র এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে মানে ভ্যারি করে। হ্যাঁ, সেই μ0 এর ভ্যালু হচ্ছে তোমার 4 π × 10⁻⁻7 টেসলা মিটার/অ্যাম্পিয়ার, ঠিক আছে। বাই 4 পাই এখানেই আছে, তো এখানে শুধু 10⁻⁻7 হয়ে যাবে, ঠিক। আর তোমার এখানে আই এর ভ্যালু দেওয়া আছে। আই এর ভ্যালু দেখো 10 অ্যাম্পিয়ার দেওয়া আছে, 10 অ্যাম্পিয়ার। তারপরে তোমার ডিএল এর ভ্যালু দেওয়া আছে, যা তোমার এই ডিএল এক্স এর 1 সেন্টিমিটার, ঠিক আছে। তো 1 সেন্টিমিটার × 10⁻², মিটারে কনভার্ট করে নিলাম, সবকিছু মিটারে আসতে হবে, সিজিএস এ আছে। আর মধ্যবর্তী দূরত্ব 0.5 আছে, 0.5 তার হোল স্কয়ার, ঠিক আছে। এইবার আহ এটা যা আসবে সেটা টেসলাতে আসবে। তোমরা জানো ম্যাগনেটিক ফিল্ডের একক, এককগুলো তোমরা নিশ্চয়ই পড়েছো, ঠিক আছে, আমি আর এই ভিতরে গেলাম না। এবার আমাকে এটা ক্যালকুলেট করে বলো এটা কত আসছে। তারপরে এটার অভিমুখ আমরা দেখতে পারি। অভিমুখটা কি হবে দেখো, এটা ক্যালকুলেট করে বলো কিন্তু আমাকে, বলো কত হয় এটা। আর অভিমুখটা কি হবে সেটা দেখিয়েছিলাম আগের দিন, সেটা হচ্ছে DL × R ক্যাপ। হুম, আর ক্যাপের ডিরেকশন এই বরাবর আছে, আর ডিএল এর ডিরেকশন এই বরাবর আছে, ঠিক আছে। তাহলে DL × R কোন দিকে হবে এবার বলো আমায়। ঠিক আছে, ডিএল এর ডিরেকশন আই ক্যাপ বরাবর আছে, যদি এটা আই ক্যাপ ধরি। আর এর ডিরেকশন আছে হলো কি জে ক্যাপ বরাবর, দেখতেই পাচ্ছ এটা ওয়াই অ্যাক্সিস আছে। তাহলে I × J সমান সমান কত হয় বলো। তাহলে ডিরেকশনও পেয়ে গেলে। শিবপুর, 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 আমার কথা শোনা যাচ্ছে তো? বাকিরা সবাই তোমাদের ক্যামেরা অন করবে।
শিবপুর, তোমরা শুনতে পাচ্ছ না আমার কথা? শিবপুর, স্যার, বাকিটা 2 × 10⁻⁻6 হবে কি? আরেকবার বলো, আমি একটু শুনি। 2 × 10⁻⁻6। 2 × 10⁻⁻6, 4 × 10⁻⁻8 আসার কথা। আমি জানি না, দেখতে হবে তাহলে আমাকে। ঠিক আছে, দেখো তোমরা, সিম্পল ক্যালকুলেশন। ঠিক আছে, দেখো এখানে কি হবে। এটা তো 525, আর পয়েন্ট আছে মানে হলো গিয়ে বাই 10 আছে, তাই সেই 10টাকে স্কোয়ার করলে 10⁻²2 হলো। ঠিক আছে। হুম। তো এটা হচ্ছে নিচে, আর ওপরে আছে কত, 10⁻⁻9। এই দুটো গুণ করা আছে, আর একটা বাদ গেল, সেটা 10⁻8 হয়ে যাবে, বাই 25 ইন্টু মানে স্যার, 10⁻⁻। 10⁻⁻। হ্যাঁ, তাহলে এই দুটো, আর এটা ওয়ান, এটা তোমার ধরো 100/25 হচ্ছে 4-এর কাছাকাছি আসবে। তো সুতরাং হরে করে করলে 4 × 10⁻সামথিং আসবে, সেটা 10⁻⁸ হয়ে যাবে। হ্যাঁ, 8 হবে। করে দেখো তোমরা এটা, 4 × 10⁻⁸ টেসলা। ঠিক আছে, তোমরা দেখো এইটুখানি সেগমেন্টের জন্য, সেগমেন্টটা কত আছে, 1 সেন্টিমিটার, একটা পরিবাহী তার, 10 এম্পিয়ার। তোমরা বাড়ি যে তারগুলো দেখো না, বাড়ি যে নর্মাল বাল্ব জ্বলে, ইলেকট্রিক বাল্ব, তোমরা এই প্রবলেমটা থেকে এইটুখানি বুঝতে পারবে যে কি পরিমাণ চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। ঠিক আছে, এবার ভালো করে দেখো। আহ এক্ষেত্রে যে, যদি খুব ক্ষুদ্র তুমি যে কোনো ডিসি কারেন্টের তার নাও না, সেখান থেকে যদি কোনো প্রবাহী তারের মধ্যে দিয়ে তড়িৎ ক্ষেত্র, মানে ওখানে তড়িৎ ক্ষেত্র বলছি কেন, ওখান থেকে প্রবাহ হলে সেখানে তোমার চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। সেই চৌম্বক ক্ষেত্রের মান 10⁻⁸ টেসলা। ঠিক আছে, এবার ভালো করে বুঝে দেখো। তোমরা এর ইউনিটটা জানো তো, টেসলা কতটা, পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড বা তোমাদের ম্যাগনেটিক ফিল্ড সম্বন্ধে আইডিয়া আছে যে নর্মাল চৌম্বক ক্ষেত্র কত টেসলার হয়, একটা বার ম্যাগনেটের বা কোনো কিছু? তো শুনে রাখো, চৌম্বক ক্ষেত্র মান, আহ, আমি যতদূর সম্ভব আমাদের পৃথিবীর ক্ষেত্রে যে চৌম্বক ক্ষেত্রের মান হয় সেটা প্রায় 1 টেসলা বা ওরকম কাছাকাছি হয়। আমি জানি না ঠিক পৃথিবীর যে চৌম্বক ক্ষেত্র, মোট চৌম্বক ক্ষেত্র, আর খুব ক্ষুদ্র হয়। তো সেই তুলনায় একটা বার ম্যাগনেটিক 10⁻⁻, এরকম রেঞ্জের কাছাকাছি চলে আসে, 10⁻⁵, 6 বা তারও নিচে। তো চৌম্বক ক্ষেত্র, আর আমাদের যে সমস্ত ওই এমআরআই মেশিন গুলো হয় না, সেক্ষেত্রে টেসলা অনেক হিউজ টেসলা ম্যাগনেটিক ফিল্ড ইউজ করা হয়। সেগুলো অন্য কাজে ইউজ হয়। সেগুলোর ক্ষেত্রে 4-5 টেসলা বা 10 টেসলার একটা তোমার চৌম্বক ক্ষেত্র তৈরি হয় এমআরআই মেশিনে। বুঝতে পারছো কত পাওয়ারফুল ম্যাগনেট থাকে ওর মধ্যে? এই পাওয়ারফুল ম্যাগনেটে যখন কোনো মানুষের এমআরআই স্ক্যান করা হয়, এমআরআই স্ক্যানের সময় যদি সামান্য পরিমাণ কোনো ওই ধরো লোহার কোনো জিনিসপত্র তার শরীরে থাকে, চাবি বা কোনো কিছু, সেটা ওখান থেকে ছিটকে বেরিয়ে যাবে। ঠিক আছে, মানে খুব হিউজ মানে হয়। সেক্ষেত্রে তোমাদের একটা বাস্তব উদাহরণ দিয়ে দেখালাম যে 0.5 মিটার দূরত্বে যদি থাকে, সামান্য 1 সেন্টিমিটার একটা তার যদি তুমি দেখো, সেক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের মান 4 × 10⁻⁸ টেসলা হবে। ঠিক আছে, তা তোমরা একক সম্বন্ধে একটা আইডিয়া হয়ে গেল। এবার তোমাদের একটা তোমাদের ওই আগের দিনে যে প্রবলেমটা, আগের দিনে যে সলিউশনটা করছিলাম, সেটা হচ্ছে একটা মানে তোমার ঋজু, খুব দীর্ঘ পরিবাহীর জন্য চৌম্বক ক্ষেত্রের মান কত হবে। তো দেখো, এখানে অনেকগুলো কোয়ান্টিটি বার করে রেখেছিলাম। আহ, হুম, আমরা একটা সেগমেন্টের জন্য বার করছি, আর একটা সেগমেন্টের জন্য এমনি বেরিয়ে যাবে। হুম। তো দেখো এখানে R² যেটা ছিল, R² এর ভ্যালু বার করা আছে। হুম। R² সমান সমান, আর আরটা হচ্ছে এইটা। হুম। E/R। ঠিক, ক্যালকুলেশন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো এক্স এর ভ্যালুই তো জানি। তো এটাকে এক্স এ কনভার্ট করে লিখতে পারি, E² + X², আর কজ। আচ্ছা, দেখো একটা জিনিস এখানে,
এটা খুব সাটেল আইডিয়া যে এই এটা তো কনস্ট্যান্ট হবে যদি আই কে কনস্ট্যান্ট করে দাও, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আর ডিএল হচ্ছে এই পরিবাহীর দৈর্ঘ্য, সেটা আমরা জানি। সেটা শূন্য থেকে এল হতে পারে, শূন্য থেকে এল দৈর্ঘ্যের হতে পারে, বা শূন্য থেকে ইনফাইনাইট হতে পারে। ঠিক আছে, পুরোটা যদি নিয়ে নিই, বাকিরা সবাই ক্যামেরা অন করবে, হ্যাঁ। তো আমি এক্স এর ব্যাপারটা জানি আমি এখানে, কিন্তু কস থিটার ব্যাপারটা আমরা জানি না। ঠিক আছে, কারণ কস থিটা যে কোয়ান্টিটিটা আছে, উম, তো কস থিটাকে প্রথমে ওই আকারে লিখতে হবে। তো কস থিটা সমান সমান এখানে লেখা আছে। তো এই যে কোয়ান্টিটিটা হলো, সেটা হচ্ছে ডিএল। ডিএল কস এর জায়গায় এ বাই আর হবে, তাহলে আর কিউব হয়ে যাবে। ঠিক আছে, সেই আর কিউবের এখানে এ স্কোয়ার এক্স স্কোয়ার 3/2। ঠিক আছে, এই এই ডিএলটা এক্স এর ওপরে হবে। ঠিক আছে, এবার এই ডিএলটাকে আমরা অ্যাঙ্গেলে কনভার্ট করতে পারি কিভাবে, কেউ বলতে পারবে? ডিএল আর অ্যাঙ্গেলের মধ্যে সম্পর্ক আছে, দেখো ভালো করে। যত এক্স বাড়বে তত অ্যাঙ্গেল বাড়বে না? এক্স যত বাড়বে তত অ্যাঙ্গেল বাড়বে, তার মানে এদের মধ্যে সম্পর্ক আছে। আর সেই সম্পর্ক তুমি এখান থেকে দেখতে পারো যে থিটা সমান সমান তোমার কজ ইনভার্স এ বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, এরকম কিছু একটা হবে। হুম। তো 3/2 কি, না না না, এখানে এই 3/2 হবে না, এটা হাফই হবে। এটা হবে হাফ। তো কিভাবে কনভার্ট করা যায় দেখা যাক। হ্যাঁ, তো এই ডিএলটা তখন ডিএক্স হয়ে যাবে। আমি যেহেতু এখানে এক্স লিখেছি, এখানে বা এল লিখলে এটা ডিএল হয়ে যেত। ঠিক আছে, তোমরা বেসিক ইন্টিগ্রেশন তো পারো। আমি জাস্ট এখানে নর্মালি দেখিয়ে দিচ্ছি কিভাবে আসে জিনিসটা, এইটুখানি যথেষ্ট। হুম। এবার দেখো, কোনো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে একটা সুবিধা আছে, যদি তুমি -L টু প্লাস এল করো। ঠিক আছে, তো সেক্ষেত্রে যদি এখানে ভিতরে তোমার যে কোয়ান্টিটি, যে কোয়ান্টিটি মানে ধরো এখানে এক্স এর উপর ইন্টিগ্রেশন আছে, এটা যদি তোমরা ইভেন বা অডের ইন্টিগ্রেশন করেছো তো, ধরো এটা যদি ইভেন মানে ইভেন হয়, এই ফাংশনটা এফ অফ এক্স এর ফাংশনটা ইভেন হয়, সেক্ষেত্রে আমরা এটাকে একটা পাশ ইন্টিগ্রেশন করে আরেকটা পাশকে আমরা এই 2 দিয়ে গুণ করে দিলে লেখা যায়, তাই তো? জাস্ট একটু বেসিক আইডিয়া দেওয়ার জন্য ইন্টিগ্রেশনটা সম্বন্ধে, আর কিছু না। হ্যাঁ, অতটা ডিটেলস তোমাদের কিছুই লাগবে না, তোমাদের জাস্ট ইকুয়েশনের রেজাল্টটা মনে রাখলেই যথেষ্ট। হ্যাঁ, তো এবার আসলে এই জিনিসগুলো না অ্যাম্পেয়ার্স ল থেকে তোমাদের খুব ইজিলি হয়ে যায়। অ্যাম্পেয়ার্স ল থেকে যদি ইউজ করা হয়, তো এখন আহ, পড়বে, কারণ এই ক্যালকুলেশন গুলো একটু স্যাটেল। হুম, একটা সেকেন্ড ধরো। হুম। তো এখানে দেখো কিভাবে চেঞ্জ করা যায় একটু। আমি হয়তো এক্সাক্ট ক্যালকুলেশনটা এখন দেখাতে পারছি না। আমি যতটুকু এখন ইন্ডিভিজুয়ালি পারছি সেটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোমাদের অতটা ডিপ ক্যালকুলেশন না করলে হবে। তো এটা এক্স এর ওপরে আছে, এ তো কনস্ট্যান্ট এ আছে, আর নিচে আছে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, হ্যাঁ, 3/2। এর ওপর ইন্টিগ্রেশন আছে, সেই ইন্টিগ্রেশনটা -ইনফিনিটি টু, প্রথমে আমরা একটা ফাইনাইট সেগমেন্টের জন্য করব, মানে মান আছে। ঠিক আছে, ধরো এখান থেকে এইটা এল, এটা -L আছে। ঠিক আছে, এর মধ্যে ক্যালকুলেট করতে চাই। ঠিক আছে, তারপরে সেটা আমরা ইনফিনিটি করে দিতে পারি, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, একবার যদি বুঝে যায়। তো দেখো, এই যে ভিতরের যে কোয়ান্টিটিটা আছে না, হুম, এক্স এর ভ্যালু এক্স এর ভ্যালু পজিটিভ বা নেগেটিভ, এটা সবসময় ফাইনাইট থাকে, তো সুতরাং আমরা একটা সেগমেন্টে করে দিতে পারি। সেটা হচ্ছে 2a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 3/2 ডিএক্স ইন্টিগ্রেশন 0 টু L। ঠিক আছে, এবার এই যে এবার দেখো, এক্স আর এক্স আর থিটার মধ্যে কি সম্পর্ক, এক্সটাকে থিটাতে কনভার্ট করে দেবো। ঠিক আছে, এটাই হলো কি এখানকার মেন ফান্ডা, আর কিছুই না। তো
থিটা তো জানো, এখানে কস থিটা, কস থিটা সমান সমান আছে ই বাই ই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার রুট ওভার অফ দ্যাট। ঠিক আছে, এবার এখানে একবার ডেরিভেটিভ করে দাও, ওটা কি হবে সাইন থিটা, সাইন থিটা ডি থিটা মাইনাস, আর এখানে থাকবে তোমার ই, এটা আছে হোল টু দি পাওয়ার মাইনাস হাফ, তার মানে মাইনাস 1/2 টাইপ আসবে এখানে। ঠিক আছে, মানে দেখো কি আছে জিনিসটা, এইটা যেটা আছে মাইনাস হাফ আছে, তো এটাই ডেরিভেটিভ করলে নিচে নেমে আসবে না, তারপরে আবার মাইনাস আছে, তাহলে 3/2 হয়ে যাবে। তো এক্স স্কোয়ার 3/2। ঠিক আছে, আমি একটু তাড়াতাড়ি করছি, ঠিক আছে, এত ডিটেলসে দেওয়ার দরকার নেই। আর তারপর আরেকবার ডেরিভেটিভ হবে এক্স স্কোয়ারটা, কারণ এই স্কোয়ার কনস্ট্যান্ট, তো এটা 2x হবে, ডিএক্স হয়ে যাবে। ঠিক আছে, এইটুকুনি জানলেই যথেষ্ট। উম, এবার দেখো, তোমাদের বইতে একটুখানি দেখলাম আছে, এত ডিটেলসে তোমাদের যাওয়ার দরকার নেই। ঠিক আছে, এখন দেখো, আহ, আরো কত, আরো এটাকে সিম্পলিফাই করতে হবে, নাইলে দেখতে বড় হয়ে যাচ্ছে। এখানে মাইনাস ছিল, মাইনাস ক্যান্সেল হয়ে গেল, তাহলে সাইন থিটা ডি থিটা এ বাই এ স্কোয়ার এক্স স্কোয়ার এক্স ডিএক্স। ঠিক আছে, দেখো এখনো কিন্তু এই সিম্পলিফিকেশন ফর্মে আসেনি, এই ভ্যালুটা পেয়ে যাচ্ছি 3/2, কিন্তু এক্স আছে। ঠিক আছে, এক্স এর ভ্যালুটা কি করে বার করবে? এক্সটাকেও কিন্তু তোমাকে থিটাতে কনভার্ট করতে হবে, যে করে হোক। হুম, তো দেখো, হোল স্কোয়ার করে দাও, কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু এ স্কোয়ার বাই এ স্কোয়ার এক্স স্কোয়ার, উল্টে দাও তাহলে এটা সিক্স স্কোয়ার হয়ে যাবে, 1 + 1 বাই এ দিয়ে ভাগ হচ্ছে, তাহলে এ স্কোয়ার, সরি সরি সরি, আমি একটু ম্যাথামেটিক্যাল টাইপে যাচ্ছি তো, একটু একটু হয়তো বুঝতে, এটা হবে সিক্স স্কোয়ার, সিক্স স্কোয়ার থিটা। তো দেখো, এবার একটু সিম্পলিফাইড ফর্মে এসছে মনে হচ্ছে। হুম, তো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু তোমার সিক্স স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, আর আমরা কি জানি টেন স্কোয়ার থিটা প্লাস ওয়ান ইকুয়ালস টু সিক্স স্কোয়ার থিটা, তাই না? সিক্স স্কোয়ার থিটা, তাহলে এটা টেন প্লাস ওয়ান লিখে দিতে পারি, প্লাস মাইনাস ওয়ান, তাহলে এটা টেন থিটা হয়ে গেল, টেন স্কোয়ার থিটা। টেন থিটা মানে হচ্ছে এক্স বাই, এখানে ইজিলি এটা এটা প্রুভ করা যেত। ঠিক আছে, এত বড় হয়ে গিয়েছে, এক্স বাই, এটাই এটা বলতে চাইছিলাম। ঠিক আছে, তাহলে এক্স এর ভ্যালু পেয়ে গেলে, এটা হচ্ছে সাইন থিটা, সরি, সাইন থিটা ডি থিটা ইজ ইকুয়ালস টু ই বাই, এই পুরো টার্মটা এখান থেকে গেল এক্স স্কোয়ার 3/2, এক্স, এক্স যেটা ছিল, সরি এখানে, আর এখানে স্কোয়ারটা হবে না এটা, হ্যাঁ, তো এক্সটা, এক্স সমান সমান হচ্ছে এ টেন থিটা, দেখো আর কোনো এক্স কোয়ান্টিটি থাকলো না, ডিএক্স হয়ে গেল। ঠিক আছে, হলো। এইবার তুমি দেখো এইটা এই পাশে নিয়ে চলে আসো, এ স্কোয়ার হয়ে গেছে এখানে। হুম, আহ, এটাকে এই পাশে নিয়ে চলে আসো, এ সাইন থিটা বাই টেন থিটা আছে, ডি থিটা, তোমরা একটু ক্যালকুলেশন করো, দেখবে তো সুবিধা কি হবে তোমাদের, এ ডিএক্স এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 3/2 ডিএক্স, সরি এখানে ডিএক্স তো লেখা হয়ে গেছে, 3/2 এখান থেকে এটা আসবে কজ, দেখে বুঝতে পারছো সাইন বাই টেন থিটা। তো এটা কি হয়ে গেল, এই পুরো যে কোয়ান্টিটিটা যেটা ইন্টিগ্রেশনের মধ্যে ছিল, দেখো ইন্টিগ্রেশনের মধ্যে এটা দুই দিয়ে গুণ করা ছিল না, দেখতেই পাচ্ছ, এ ডিএক্স এই পুরো কোয়ান্টিটিটা, তাহলে 2 × 0 to L, এই এলটা এখন আর লিখতে পারবো না, কারণ ইন্টিগ্রেশনের লিমিট গুলো চেঞ্জ হয়ে গেছে, তাই ইন্টিগ্রেশনের লিমিট গুলো আগে না লিখে ইন্টিগ্রেশনের কোয়ান্টিটি গুলো লিখে ফেলি। তাহলে এই যে পুরো যে কোয়ান্টিটিটা আছে, দেখো এখানে এর ভিতরে এটা আছে। ঠিক আছে, তো দুইটা প্রথমে নিয়ে নিয়েছি, তাহলে এটা হবে 1/a কজ ডি থিটা। ঠিক আছে, আর এখান থেকে তুমি কোয়ান্টিটির ভ্যালু গুলো পেয়ে যাবে, এক্স এর ভ্যালু যখন তোমার একটা জিরো হচ্ছে আর একটা এল হচ্ছে, এক্স এর ভ্যালু জিরো বসালে ট্যান থিটার ভ্যালু জিরো হয়, আর এক্স এর ভ্যালু এল বসালে তোমার থিটার ভ্যালু ওই ট্যান ইনভার্স সামথিং আসবে। তো সুতরাং এটা করলে আসবে তোমার
2/a, এই পর্যন্তই আসাটা খুব ইম্পর্টেন্ট ছিল। 2/a, বা একটুখানি দাঁড়াও, এই ইন্টিগ্রেশনের লিমিটটাও লেখার দরকার আছে মনে হচ্ছে। হুম, এটা ধরো দুটো মানে দুটো অন্যরকম লিমিট আছে, ঠিক আছে? এটা θ1, এটা θ2 নাম দিয়েছি, ঠিক আছে? তাহলে পুরো জিনিসটা, ম্যাগনেটিক ফিল্ডটা এরকম দাঁড়িয়ে যাবে। আমি তোদের নেইভলি প্রুফ করলাম, খুব এটা পুরোটা দরকার নেই। কস থিটাকে করলে কি আসবে? সাইন থিটা আসবে। তাহলে সাইন θ1, সরি, সাইন θ1। আচ্ছা, আর একটা জিনিস দেখো, সাইন θ1, আর এটা হচ্ছে মাইনাস থিটা হবে কেন, আমি বলছি, এটা এটা বুঝে দেখো, ঠিক আছে? আহ যখন তুমি এই দিক বরাবর যাবে না, এই দিক বরাবর ডিএক্স টাকে রান করাবে, এই দিক বরাবর যখন ডিএক্স যাবে, তখন দেখো আই এদিক যাচ্ছে, ডিএক্স এদিক যাচ্ছে, তাহলে এদের মধ্যে 180 ডিগ্রি ডিফারেন্স আছে না? তাই একটা মাইনাস ইনবিল্ট আসবে, ঠিক আছে? তা থিটাটা মাইনাস, নিচেরটা যেটা হবে -θ2 হয়ে যাবে, সরি, উপরেরটা θ1 নাম দিয়েছি, একটু নামকরণে গন্ডগোল হয়ে গেছে। এটা হবে θ2, এটা হবে θ2 মাইনাস মাইনাস অফ সাইন θ1। তো এটা দেখতেই পাচ্ছ, এটা হবে সাইন অফ θ1 প্লাস, তো কি হয়ে গেল তোমাদের রেজাল্ট? মিউ μ0/4 পাই সাইন θ1 প্লাস সাইন θ2। তোমাদের এই রেজাল্টটাই মনে রাখতে হবে, ম্যাগনেটিক ফিল্ডের মান, হুম, মান হিসেবে লিখে রাখি। আর ছবিটা কি আছে? ছবিটা আছে তার এটা হচ্ছে, ওপরেটা হচ্ছে θ2, আর নিচেটা হচ্ছে θ1। হুম, এই বরাবর হচ্ছে কারেন্ট আই আছে, আর এখান থেকে এটার দূরত্ব হচ্ছে এ। হ্যাঁ, এই বিন্দুটা হচ্ছে পি, এই বিন্দুটা হচ্ছে ও। তাহলে ও থেকে পি তে ম্যাগনেটিক ফিল্ডের মানটা হচ্ছে এইটা, ঠিক আছে? এইটুকুনি বুঝতে পেরেছো তোমরা সবাই? এটা যদি, এটা পর দেখছি কত হয়। তোমরা এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো? শিবপুর, বাকিরা সবাই ক্যামেরা অন করো। হ্যাঁ, তোমাদের এটা পুরোপুরি লাগবে না, জাস্ট ক্যালকুলেশনটুকু একটুখানি নেইভলি একটু দেখিয়ে দিয়েছি, দেখো, মানে হতেই পারে তোমরা পরে গিয়ে এই ক্যালকুলেশন করবে, কিন্তু তোমাদের বইতে হ্যাঁ যেহেতু স্যার, দেখেছি বুঝতে আমি। পেরেছি। আচ্ছা, তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। এবার বলো, এটা যদি, এই তারটা যদি ইনফাইনাইট হয়ে যায়, ঠিক আছে, এই তারটা ধরো ইনফাইনাইট হয়ে গেছে, মানে অনন্ত, তুমি এই মাথা থেকে ও মাথা দেখতে পাবে না, তখন কি হবে? এই থিটা, এই যে ভ্যালুটা আছে, এটা ধরো এর সাথে সাথে সমান হয়ে যাবে না? ধরো আহ, ধরো এইভাবে বাড়ছে, এই অ্যাঙ্গেলটা হতে পারে, তারপর এই অ্যাঙ্গেলটা হতে পারে, এই অ্যাঙ্গেলটা হতে পারে, আর যখন অনন্তে চলে যাবে না, তখন এর কাছাকাছি গিয়ে থেমে যাবে, এইখানে চলে আসবে। তো এই ভ্যালুটা কত? 90 ডিগ্রি। ঠিক নিচেরটার ক্ষেত্রেও 90 ডিগ্রি হবে। তো এখানে সাইন 90-র ভ্যালু কত? 1 হয়ে যাবে, এখানেও 1 হয়ে যাবে। তাহলে কি হলো? আচ্ছা, এখানে আই ছিল, আমি মিস করেছি, এখানে আই ছিল, এখানে আই হবে, হ্যাঁ। তাহলে কি হলো? μ0I/2 পাই এ। এই রেজাল্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটা ঋজু দীর্ঘ, মানে দীর্ঘ বলতে অনন্ত, আহ তারের জন্য যে পরিমাণ চৌম্বক ক্ষেত্র এই পি বিন্দুতে অনুভূত হবে। এবার বলো, এর তোমাদের প্রথম দিন আমি পড়িয়েছিলাম, এর ক্ষেত্রে ডিরেকশনটা, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা, মানে চৌম্বক ক্ষেত্রের অভিমুখটা কোন দিকে হবে? একটা তোমার ডান ডান হাতে সেই বৃদ্ধাঙ্গুষ্ঠের নিয়ম আছে, সেই তারটার দিকে ধরলে বৃদ্ধাঙ্গুষ্ঠটা, তোমার বাকি আঙ্গুলগুলো যেদিক বরাবর অভিমুখ করে থাকবে সেদিকে, তার মানে কি হবে? তার মানে চৌম্বক ক্ষেত্রটা একটুখানি ভুল হয়ে গেল, চৌম্বক ক্ষেত্রে অভিমুখটা, হুম, যদি ধরো এই বড় সার্কেলটা যদি নিতাম, তাহলে তোমার আঙ্গুলগুলো এই বরাবর গ্রাফ করতো, ঠিক আছে? তাহলে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ এই বরাবর, এই বিন্দুতে কোন দিকে হবে তাহলে? এই যে প্লেনটা হবে, সেই প্লেন বরাবর এই দিকে, ওই, এই দিকে।
এই প্লেনের উপরে, এই প্লেনটা, ঠিক আছে। এটা কিন্তু এই প্লেনটার ওপরে কিন্তু তারটা ভালো করে বুঝবে, দেখো এই প্লেনটার সাথে এই তারটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, মানে যদি এই তলটাকে দেখো, এই তারটা এই সোজা এই এই পেজের ওপরের দিকে উঠে এসেছে, ঠিক আছে। হলে তোমার এই চৌম্বক ক্ষেত্রের অভিমুখ এই পয়েন্টে এই দিক বরাবর হবে, ঠিক আছে। এবার আমাকে বলো, তোমাদের এই পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা নেই তো, শিবপুর? শিবপুর? হ্যাঁ স্যার, বুঝেছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে তোমরা আমাকে একটা স্যার আরেকটা, হ্যাঁ, হ্যাঁ, তোমরা কিছু বলছো? বলছিলাম, মানে একদিকে যদি 90 ডিগ্রি, মানে ওটাকে ইনফিনিটি ক্লিক করবে। আরেকবার একটু একটু জোরে বলবে? বলছি এদিকে মানে যখন 90 ডিগ্রি বলে তো থিটাটা, হ্যাঁ, 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 ওই থিটা যদি মানে ওটা কি ইনফিনিটি ক্লিক করবে? হ্যাঁ। তুমি ভালো করে বুঝে দেখো, ধরো এই অ্যাঙ্গেলটা ধরো কত, ধরো 30 ডিগ্রি, ঠিক আছে। আরো বড় হচ্ছে তারটা, ধরো এই অ্যাঙ্গেলটা কত হবে, 60 হলো। আচ্ছা, ঠিক আছে, ধরো একটা অন্য কালি নি। আহ, এটা ধরো 60 হচ্ছে, এটা হচ্ছে ধরো 60, এটা 60 ডিগ্রি আছে, ঠিক আছে, বাড়ছে আরো বাড়ছে। এটা ধরো 80 ডিগ্রি। যেই 90 ডিগ্রি হলো না, তুমি ভালো করে বোঝো, একটা তার যখন বড়, খুব বড় হবে, অনন্ত, ধর এই বিন্দুকে দেখতে হবে, ঠিক আছে। তুমি তখন কি, যত দূর বাড়ছে না, তত কি তোমার অ্যাঙ্গেল তত বাড়ছে। হুম। তুমি যত দূরের দিকে তাকাচ্ছ তত অ্যাঙ্গেল গুলো বাড়ছে না, শার্প হয়ে যাচ্ছে। এবার তুমি যখন, যখন একেবারে তুমি অনন্তের দিকে তাকিয়ে থাকবে, সেটা হচ্ছে ইনফিনিটি। তোমরা বক্রতলের ফোকাস এই সমস্ত ক্ষেত্রে পড়েছো তো? যে কোনো দূরত্ব কোনো মানে সেই ইনফাইনাইট সোর্স থেকে যদি, মানে ইনফাইনাইট দূরত্ব থেকে কোনো যদি লাইট আসে, সেক্ষেত্রে তোমার মানে তোমার যদি ফোকাস বিন্দুতে এসে মিলিত হয়, পড়েছো তো সমান্তরাল রশ্মির ক্ষেত্রে। তো এটা হলো 90 ডিগ্রি। আর কোনো প্রবলেম? যদি অনন্ত হয়ে যায়, সেটা হলো গিয়ে 90 ডিগ্রি হয়ে যাবে। সাইন 90-র ভ্যালু 1, দুটো ওয়ান ওয়ান যোগ করে 2 হয়ে গেল। এই 2 নিচে 4-এর সাথে কেটে 2 হয়ে গেল। বুঝতে পেরেছো তোমরা, শিবপুর? স্যার সেটা বলিনি, বলছিলাম যদি অর্ধ অসীম হয়। হ্যাঁ, বলছি অর্ধ অসীম যদি হয়। অর্ধ, অসীম। মানে আচ্ছা, 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 আচ্ছা। ও, আচ্ছা, তুমি সেমি ইনফাইনাইটের কথা বলছো না? আহ, হ্যাঁ দেখো যদি হ্যাঁ স্যার। অর্ধ হয়, হ্যাঁ, তাহলে কি হবে, এই ওপরেরটাই নেবে, নিচেরটা আর নেবে না, নিচেরটা ধরো নেই, তার নেই, ঠিক আছে। নিচের অর্ধ, অর্ধ মানে এই এই শূন্য বিন্দু থেকে শুরু হয়েছে, এইদিকে ইনফাইনাইট, এইদিক বরাবর ইনফাইনাইট আছে। তাহলে একটাই থাকবে, এইটা জিরো হয়ে যাবে। এই কোণটার ভ্যালু কত হয়ে যাবে, এই কোণটা যখন কমে যাবে না, কমে গিয়ে এখানে গিয়ে টাচ করে যাবে, তখন কি এটার ভ্যালু জিরো, নিচেরটার ভ্যালু 0 ডিগ্রি, আর উপরেরটার ভ্যালু হলো 90 ডিগ্রি। তুমি বসাও এখানে থিটার ভ্যালু, তুমি থিটা, ধরো থিটা 2 এর ভ্যালু আমি ধরেছি 90 ডিগ্রি, বসাও এখানে থিটা 2 এর ভ্যালু 90 ডিগ্রি, আর থিটা 1 এর ভ্যালু হলো কি 0 ডিগ্রি। তাহলে কত হবে সেটা, μ0I/4πa, হয়েছে। এটা হচ্ছে অর্ধ, আহ অর্ধ মানে একটা দিকে ইনফাইনাইট, অনন্ত। তো পরের দিন আমরা হলো গিয়ে সার্কুলার লুপের ক্ষেত্রে পড়বো, ঠিক আছে। এগুলো একটু পড়ো, একটু ভেক্টর কোয়ান্টিটি গুলো একটু জ্বালাবে, কারণ পরের দিনের ক্যালকুলেশনটাও খুব একটা ইজি হয় না। হ্যাঁ, আর প্রবলেম কিন্তু তোমরা করতে ভুলো না, প্রবলেম করো, ঠিক আছে। আর শিবপুর কোনো প্রশ্ন? স্যার হ্যাঁ, বলছিলাম যেই মানে যে ফর্মুলাটা লিখেছেন, μ0I/4πa sin θ1 প্লাস sin θ2, হ্যাঁ। সেখানটাতে মানে আই, আই এর মানে কোন দিকে যাচ্ছে এর এর কি কোনো ভূমিকা কি আছে ফর্মুলাটাতে? আহ, কোন দিকে যাচ্ছি বলতে, আয়ের অভিমুখ তো আমি বলে দিয়েছি, আই যে বরাবর যাচ্ছে। মানে আই যদি ক্লকওয়াইজ হয় বা অ্যান্টি ক্লকওয়াইজ হয়, মানে আই আই তো অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ, আচ্ছা, 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 আচ্ছা। তুমি বলতে চাইছো, তুমি এই বিন্দুতে দাঁড়িয়ে আছো না, এখান থেকে দেখছো না, তুমি এটা বলতে চাইছো? সেক্ষেত্রে এইটা অ্যান্টি ক্লকওয়াইজ কি ক্লকওয়াইজ, তুমি কি এই বলতে চাইছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তো দেখো তুমি যদি এই বিন্দু থেকে দেখো, হুম, তুমি যদি এই বিন্দু থেকে দেখো, দেখো ভালো করে দিয়ে বুঝতে পারবে। ওপর থেকে দেখছো, ঠিক আছে,
আর এই বরাবর তোমার তার রয়েছে, ঠিক আছে? যেই তারটা তুমি দেখছো, এবার তোমার এই অভিমুখ বরাবর আছে না, তোমার ধরো এটা উপরের দিকে, এটা আপ, এটা ডাউন, ঠিক আছে? যদি এরকম ভাবে দেখো, ডিপেন্ড করছে তুমি কিভাবে দেখছো তার উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? এবার যদি তুমি আপ ডাউন হিসাবে দেখো, তাহলে তুমি কখনোই মানে ডান দিক বাঁ দিক করতে পারবে না। আর ডান দিক বাঁ দিক না করতে পারলে সেটা হচ্ছে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ বরাবর হয় না। তোমাকে কি করতে হবে, ওই তারটাকে তল বরাবর দেখতে হবে। মানে তুমি এই বরাবর দাঁড়িয়ে আছো, তোমার এই দাঁড়িয়ে আছো, এইবার তুমি যখন তারটাকে দেখছো, এটা যদি আই কারেন্ট হয়, বুঝতে পেরেছো? তোমার আপ অ্যান্ড ডাউনে তারটা নেই, ঠিক আছে? তুমি তোমার সোজাসুজি বরাবর তোমার তোমার হাত, এবার ভালো করে দেখো, এটা যদি তোমার ডান হাত হয়, এটা ধরো রাইট, এটা রাইট আর এটা লেফট, ঠিক আছে? এইবার দেখো তোমার ডান দিক বরাবর যাচ্ছে না, এই ডান দিক বরাবর যদি যায়, তাহলে তোমরা তো জানো এটা লোকে রাইট রাইট। এবার সেটাকে তুমি ধরে নিতে পারো ক্লকওয়াইজ, রাইটটাকে ক্লকওয়াইজ ধরো। আর তোমার যদি উল্টো দিকে যায়, সেটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ধরো। সেটা তুমি কিভাবে দেখছো তার উপর ডিপেন্ড করো, ঠিক আছে? বুঝেছো? কারণ এটা ভেক্টর কোয়ান্টিটি। তোমরা তো দেখেছো একটা চার্জ থেকে যখন ইলেকট্রিক ফিল্ড বেরোয় না, তখন সেটা সব দিকে সমানভাবে সব দিকে বেরোয়, তাই না? সেরকম ভাবে একটা তারে যখন তোমার এই তার, তার তারে যখন তারে তার থেকে যখন চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, সেই তারটার ওই তল বরাবর দেখতে হবে। যদি এই আই হয়, সেই তলে দেখতে হবে। হুম? যত বড়ই লুপ হোক না কেন, সেটা এই বরাবরই থাকবে, ঠিক আছে? তুমি যদি এখন বলো আমি এই বরাবর এই তলে না দেখে আমি যদি এই বরাবর দেখতে চাই, সেই বরাবর অনেকগুলো ম্যাগনেটিক ফিল্ড লাইন ছেদ করবে, সেটা অন্যরকম হবে, ঠিক আছে? বুঝতে পারছো তোমরা, শিবপুর? শুনতে পাচ্ছি না, শিবপুর। হ্যাঁ স্যার, বুঝলাম। ওই রাইট আহ হ্যান্ড বোঝালেন না, ওই ডান হ্যাঁ, রাইট হ্যান্ড থামলুন সেখানে, হ্যাঁ। সেখানটা আর আচ্ছা, রাইট হ্যান্ড থাম্ব রুল, আচ্ছা আচ্ছা আচ্ছা। তুমি ধরো তোমার যে বৃদ্ধাঙ্গুষ্ঠ আছে না, সেই তারটাকে তুমি ধরো, ওই তারটাকে হাত দিয়ে ধরছো, ঠিক আছে? এই না যে খোলা তারকে ধরছো, ঠিক আছে? তারটাকে ওই বরাবর তুমি তোমার হাতটাকে ধরো, আর যেদিকে ইলেকট্রিক, যেদিকে তোমার লোকে মানে তড়িৎ প্রবাহের অভিমুখ আছে, সেটাকে তুমি তোমার বৃদ্ধাঙ্গুষ্ঠ দিক হবে, ঠিক আছে? তোমার বৃদ্ধাঙ্গুষ্ঠ, তুমি যদি তোমার হাত দেখো, ঠিক আছে? এই তোমার হাত, আমি অতটা ভালো আঁকতে পারছি না হয়তো, ঠিক আছে? এই তোমার যদি হাত হয়, ঠিক আছে, এই বৃদ্ধাঙ্গুষ্ঠ বরাবর তোমার হলো গিয়ে তড়িৎ প্রবাহের অভিমুখ হবে। আর এই আঙ্গুলগুলো যে দিক বরাবর কার্ভ করেছে, সেটা হচ্ছে কোন দিক? এই দিক বরাবর কার্ভ করেছে। সেই জন্য হলো গিয়ে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ এই বরাবর হবে, ঠিক আছে? হলো? বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি? আম- এই তারটাকে এমন ভাবে ধরো ডান হাত দিয়ে, ওই জন্য তো তোমার ডান হাতে ডান হাত ডান হস্তের নিয়ম বলে এটাকে, ঠিক আছে? বুঝেছো? অভিমুখ আর মান সম্বন্ধে আর কোনো প্রশ্ন? শিবপুর? হ্যাঁ স্যার, বুঝে গেছি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তোমাদের অবশ্যই প্রশ্ন, তোমাদের তো প্রশ্ন আমি তো চাই। আজকে তাহলে এই পর্যন্ত থাক, আজকে অনেক সময় হয়ে গিয়েছে। পরের দিন আমরা হলো গিয়ে সার্কুলার লুপ সম্বন্ধে পড়বো। আজ এই তো ইনফাইনাইট ওয়্যার গেল। এবার ধরো একটা এরকম যদি সার্কুলার লুপ থাকে, আর সেই বরাবর যদি কারেন্ট প্রবাহ হয়, এই ধরো লুপ, তো এই কারেন্টটা কখনো এর থেকে বেরোতে পারবে না। তো সেক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রে অভিমুখ মান কি হবে, সেটা আমরা পরের দিন দেখবো, ঠিক আছে?